আসসালামু আলাইকুম সবাইকে গ্লোবাল টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি খন্দকার রবিউল ইসলাম। দর্শক, আমি এই মুহূর্তে আছি রাজবাড়ী শহরের অন্যতম একটি বিনোদনকর কেন্দ্র, সেটি হচ্ছে পদ্মা নদীর পাড়ে অবস্থিত গল্পগৃহ রিসোর্টে। এই গল্পগৃহ রিসোর্ট থেকে আজকে আপনাদেরকে একটি ভিন্নধর্মী গল্প শোনাবো। সেই গল্পটি হচ্ছে একটি মেয়ের বাবাকে না বলা কথা এবং বাবাকে না বলা ভালোবাসা বা বাবাকে ভালোবাসা, সেই কথাটি আজও যারা বলতে পারেননি তাদের গল্প নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের অনুষ্ঠান। দর্শক, চলুন আপনাদেরকে শোনাই সেই বাবাকে না বলার গল্পটি। নিশি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা ইতিমধ্যে আমরা একটা ভিডিও দেখেছিলাম আপনি বাবাকে নিয়ে একটু কথা বলেছিলেন। আসলে বাবার প্রতি ভালোবাসা অনেকেই কখনোই কোনো সন্তানের প্রকাশ করা হয় না। তো বাবার বিষয়টা যদি আপনার কাছে জানতে চাই, আসলে বাবা মানে কি, বাবা আপনার কাছে বাবার অস্তিত্বটা কি, আমরা একটু জানতে চাচ্ছিলাম। সত্যি কথা বলতে বাবাকে নিয়ে আমার তেমন কিছু নতুন করে আবার বলার কিছু নাই। আমি যে ভিডিওটা অজান্তে ভিডিওটা আমার তৈরি করা হয়ে যাওয়া, বাবাকে নিয়ে যখন যে কথাগুলো আমি বলেছিলাম একান্তই আমার মনের কথাগুলো ছিল। সেগুলো আমি বাবাকে ভীষণ ভালোবাসি। আমি আমার বাবাকে বলে বোঝাতে পারবো না আমি আমার বাবাকে কতটা ভালোবাসি। প্রত্যেকটা মেয়েই তার বাবাকে অনেক ভালোবাসে, সেটা মেয়ে হোক বা ছেলে হোক। দুজন, একটা মেয়ে, একটা বাবার যদি 10টা বাচ্চা সন্তান থাকে তারপরও তারা মনে হয় তার বাবা মাকে অনেক ভালোবাসবে। আর একান্তই বাবার কথা, যেহেতু বাবাকে নিয়ে আমার তেমন কিচ্ছু বলার নাই। বাবাকে নিয়ে যা শুধু আমার একটা কথাই বলার, বাবা সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। যেসব কথাগুলো তোমাকে সরাসরি বলা হয়ে ওঠে না, সেই কথাগুলো আমি আজকে ভিডিওতে তোমাকে বলছি। বাবা, তুমি যদি দেখো কোনো দিন বা কখনো দেখো, অবশ্যই তুমি দেখবে এবং কি বুঝতে পারবে আমি তোমায় কতটা ভালোবাসি বাবা। আর একটা কথা বাবা, এই ভিডিওর মাধ্যমে বলছি, আমি আগেও বলেছি এখনও বলেছি, আমি সত্যি ভুল করেছি। আর প্রত্যেকটা ভুলের জন্য আমি তোমার কাছে একবার না হাজার হাজার বার ক্ষমা চাইলেও হয়তো বা ক্ষমার পরিপূর্ণ হবে না আমার। তাই বলছি বাবা, তুমি আমাকে মাফ করে দিও। আর আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। এই, আর কিছু বলার নাই ভাইয়া। বাবাকে নিয়ে এমন কোনো স্মৃতি আছে যেটা আপনি কখনো মনে পড়ে আপনার, যে বাবাকে দেখেছেন কষ্ট করতে, দেখেছেন কোথাও হঠাৎ দেখা হয়ে গেছে বাবার সঙ্গে, এমন কিছু আছে? হ্যাঁ, আমার এমনটা আছে, মনে আছে। আমি যখন অনেক ছোট ছিলাম, আমি আমার বাবার একটাই মেয়ে আর আমার 2টা ভাই আছে। তখন ভাইয়া হয় নাই, আমার ছোট ভাইটা তখন আর পৃথিবীতে আসেনি। আমি আর আমার বড় ভাই এবং আমি আমার বাবার কষ্টটা নিজের চোখে দেখেছি। আমি আমার মায়ের কষ্টটাও নিজের চোখে দেখেছি। একটা সময় হয়েছিল কি, আমার বাবা তো অনেক ধরনের কাজ করেছেন। তিনি ছোট থেকে বড় সব ধরনের কাজ করেছেন। এখন তিনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, সেই জায়গাটা কিন্তু অনেক কষ্ট করে তিনি দাঁড়িয়ে আছেন। একটা সময় আমার মনে আছে ভাইয়া, আমি আগের ভিডিওতে ওই কথাটা বলেছিলাম, এখনও বারবার মনে পড়ে। বিশেষ করে ইদানিং আমার বেশি মনে পড়ে, চোখ বুঝলেই মনে পড়ে ওই যতবারই চোখের সামনে ভিডিওটার কথা ভাসে ততবারই আব্বুর কষ্টগুলো আমার মনে পড়ে। একটা সময় এখন আমি রিয়েলাইজ করতে পারি ভাইয়া, আমি একটা সময় আমার আব্বুর কাছে, যখন আমি ছোট ছিলাম, যখন ক্লাস 6-7-এ পড়ালেখা করতাম, আব্বুর কাছে অনায়াসে বলতাম, আব্বু 200 টাকা লাগবে, আব্বু 300 টাকা লাগবে, আব্বু এখন এই মুহূর্তে 100 টাকা লাগবে। আব্বু বলতো কি যে মা তোমাকে কালকে দেবো। তখন আমি ভাবতাম আব্বুর কাছে মোটে 100 টাকা চাইলাম আর আব্বু বলতেছে কালকে দিবে, এরকমই কিছু ব্যাপার। তখন আমি বাস্তব জীবনটা বুঝতাম না। তখন আমার কাছে মনে হচ্ছিল যে 100 টাকা চাইলাম আব্বুর কাছে, আব্বু আজকে দিতে পারলো না, তাহলে আব্বু আমাকে ভালোবাসে না, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন বুঝতে পারি তখন তিনি ওই কথাগুলো কেন বলতেন, তখন তিনি কেন আমাদের সবসময় বুঝাইতেন। আর আমার আব্বু সবসময় একটা কথাই বলে আমাদের সবসময়, যে নিশি যাই করো ভেবেচিন্তে কইরো। আর আব্বু কখনো আমাদের বকাবকি করে নাই, আমাকে আমার ভাইয়াকে কোনোদিনও বকাবকি করে নাই। শুধু একটা কথাই বলে, এখন পর্যন্ত বলে, আজকে যে বাসা থেকে আসছি তখন আব্বু বলছে, একটা পা ফালার আগে একবার না 10 বার ভাববা। সবসময় এই একটা কথাই আমার আব্বু বলে আমাদের বাসা থেকে বের করে, তাছাড়া আর কোনো কথা বলে না। উনি আর কোনো কথাই আমাদের বলে না। আর বাবার কষ্টটা আমি নিজের চোখে দেখেছি। একটা স্মৃতি মনে আছে আমার আব্বু ছোট থেকে অনেক কষ্ট করেছেন। আমি
দেখেছি কলা, তারপরে কচুর, মানে কিছু কচু আছে না, বড় বড় কচু হয় যে মাটির নিচে হয়, ধরলে হাত অনেক চুলকায়, এরকম একটা ব্যাপার ওরকম। আমাদের বাসা প্রতিদিন আমার আব্বুর হাত এত ফুলে আসতো, আর লাল টক, আব্বু তো একটু ফর্সা টাইপের, অনেক লাল টকটক হয়ে বাসায় ফেলতেন, এত হাত ফুলে যাইতো, চুলকায়া চুলকায়া হয়তো বা তার হাতটা ফুলে যাইতো। তো দোকানটা তিনি তার গলন্দ মোড়েই ছিল তার দোকানটা, ওই কচুর যে এখন ব্যবসা করতেন, কলার ব্যবসা করতেন, তখন আব্বুর দোকানটা ওখানেই ছিল। তাই একদিন আমরা নানু বাড়িতে যাচ্ছি ভাইয়া, আমার মনে আছে, আমি, আমার ভাইয়া এবং আম্মু, শুক্রবারের দিনটা নানু বাড়িতে যাচ্ছি। আব্বু প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে উনি ওনার মতো নামাজ পড়ে বাসা থেকে বের হয়ে যান, এখনও তাই করেন। মানে আমরা যাচ্ছিলাম তখন সকাল 9টা থেকে 10টা বাজবে, আমি, আমার ভাইয়া সবাই যাচ্ছিলাম। যাওয়ার পথে আব্বুকে দেখলাম, যাওয়ার পথে দেখি কি এক ভ্যান কলা মানে পড়ে গেছে, মানে এক ভ্যান কলা রাস্তার একদম সিমরি রাস্তা, মেন রোডের মাঝখানে পড়ে গেছে। মেন রোডের মাঝখানে পড়ে যাওয়ার পর ভাইয়া আমরা ওই রাস্তা মাঝখানে পড়ে যাওয়ার জন্য আমরা আর যাইতে পারতেছিলাম না দেখে পরবর্তীতে আমরা রিক্সাটাকে দাঁড় করাইছি। রিক্সাটাকে দাঁড় করানোর পরে দেখি কি ওটা আমার বাবা ছিল। ভাইয়া সত্যি কথা বলবো, ওই সিনটা আমি এখন মনে পড়লে যে আমাদের জন্য আমার আব্বু কত কষ্ট করেছে, আমাদের জন্য, আমার ভাইয়া আমাদের পড়ালেখা করাইছে, অনেক কষ্ট করেছেন, অনেক কিছু ফেস করেছে। তারপরে আব্বু এটা দেখে আমাদের দিকে মুচকে এত সুন্দর একটা হাসি দিয়ে দিয়েছেন, ওই হাসিটা আমি আমার আব্বুকে আর দেখি নাই। মানে তিনি লজ্জাও পাচ্ছে যে আমার কষ্টটা আমার ছেলের মেয়েরা দেখতেছে, তিনি কিন্তু লজ্জা পাইছেন। তারপরে আব্বুকে দেখে আমরা দাঁড়ানোর পরে বলতেছে, আব্বু তুমি এখানে, তো বলতেছে এখানে পড়ে গেছে, তোমরা যাও, তোমরা তোমাদের মতো যাও। পরবর্তীতে ওই দিনেই বিকালবেলা যখন বাসায় ফিরবো, নানুবাড়ি বেশি দূরে না, কাছেই, নানুবাড়ি থেকে বাসায় ফিরবো, সেদিনই দেখে আরেকটা জায়গায়, কলার ব্যবসাটা তো জায়গায় জায়গায় করতে হয়, তো আরেকটা জায়গায় দেখি কি আমার আব্বু তখন আর দাঁড়াই নেই ভাইয়া, কারণ ওই সিচুয়েশনটা ছিল এরকম একটা ব্যাপার, দাঁড়াইলে আমার আব্বু প্রচুর লজ্জা পাবে। দেখছিলাম একটা রুটি তিনি কামড়ায় খাচ্ছেন, দাঁড়ায় ভ্যানটার সাইডে দাঁড় করায় নিয়ে তিনি তার পাশে দাঁড়ায় খাচ্ছেন। আমি আর আমার ভাইয়া শুধু আমার আব্বুর দিকে তাকাইছিলাম যে তিনি কতটা কষ্ট করেন আর মানে খাচ্ছেন, আমরা পিছনে তাকাই দেখি আব্বু আমাদের ফলো করে নাই। আর তখন যদি আমরা দাঁড় করাইতাম, আব্বু অনেক কষ্ট পাইতো, খুব কষ্ট পাইতো। আর আমার জীবনে আমি আমার আব্বুকে কষ্ট দিয়েছি দুইবার আমি আমার আব্বুকে কষ্ট দিয়েছি। সেই কষ্টের দিক দিয়ে বলে, আব্বু তোমাকে প্রতিনিয়ত আমি কষ্ট দিই, আর আমার এই কষ্টের দিক দিয়ে তুমি কষ্ট পাও আমি জানি, কিন্তু তুমি কষ্ট পেও না আব্বু, সত্যি আমি আপনি দিই না, নিজে থেকে কখনোই হয় না, হয়ে যায়, আমাকে মাফ করে দিই আব্বু, সত্যি বলছি তোমাকে। আমার যেরকম কষ্টগুলো আমি তোমাকে দিয়েছি, এই কষ্টের কোনো মাফ হয় না। তারপরও আমি বলছি, আমার জন্য তুমি অনেক জায়গায় হয়তো বা মাথা নিচু করে যাও, সে তরফ থেকে আমি তোমার কাছে অনেক 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 ক্ষমা চাচ্ছি আব্বু, মাফ করে দিও আমাকে। কেন তো বারবার মাপ চাচ্ছেন কেন? মাপ কেন চাই? আমি যখন 2016 সালের ঘটনা ভাইয়া, এটা আমার জীবনে এটা স্মৃতি হয়ে থাকবে। আমি একটা মানুষকে অনেক ভালোবাসতাম, সেই মানুষটার হাতটা ধরে পালিয়েছিলাম আমার বাবার ঘর ছিটকিনি দিয়ে। হ্যাঁ, আমি আমার বাবার একটা মেয়ে, আমার বাবাকে পুরো গ্রামের মানুষ খুব ভালো জানে, খুবই সম্মানীয় একটা ব্যক্তি তিনি, যেই প্রান্তে যায় তার একটা নামেই সবাই খুব সম্মান করেন। এখন আমার জন্য এমন একটা পর্যায়ে তিনি আমার জন্য মাথা উঁচু করে কথা বলতে পারে না কারো কাছে। কোনো মেইলি বিষয় হলে কেউ আসলে আমার বাবার কাছে আসলে আমার বাবা ওখানে যায় না, আমারও বাবা ওখানে দাঁড়ায় না, কারণ তার মেয়েই ভুল করছে। তো অন্য মেয়েদের ভুল শুধরানোর সাহসটা সে বলতে পারে না। তো সেই দিক দিয়ে আমি আমার আব্বুকে অনেক কষ্ট দিয়েছি, অনেক সম্মান নষ্ট করেছি তার। আমি চেষ্টা করবো আব্বু, আমার দ্বারা যেন তোমার আর নেক্সট টাইম কোনো সম্মান নষ্ট না হয়। আমি আমার দ্বারা সব সময় চেষ্টা করব, আমার দ্বারা যেন তুমি কোনোদিন সম্মান নষ্ট না হয়। যেটুকু হয়েছে আমার ভুল, তোমার কোনো ভুল নাই। আমি আমার ভাগ্যটাকেও ভুল বলবো না, আমার ভাগ্য হয়তো বা অনেক সুন্দর ছিল, আমি নিজের হাতে নিজের ভাগ্যটাকে নষ্ট করে ফেলেছি আব্বু। সেই তরফ থেকে তোমাকে আবারও বলছি, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর পারলে আমার ভাইয়ার, আমার পরিবারের যদি কোনো ভুল থাকে তুমি শুধরিয়ে আমাদের মাফ করে দিও। আচ্ছা, এই যে আপনি পালিয়ে বিয়ে করেছেন বলছেন, হ্যাঁ, পালিয়ে গিয়েছেন বাবাকে ছিটকিনি দিয়ে, আচ্ছা যারা পালিয়ে যায়, বাবা মার মনে কষ্ট দিয়ে পালিয়ে যায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো,
তারা যেন এরকম ভুল কোনোদিন না করে। কারণ বাবা মার এক ফোঁটা চোখের পানি ভাইয়া আপনি আমাকে বলেন বা যারা এই ভুলগুলো করে তাদের কোনোদিনও সুখী হতে দেবে না, কোনোদিনও সুখী হতে দেয় না। আপনি অট্টালিকায় শুয়ে থাকলেও আপনার ভিতরে একটা খামতি থেকে যাবে, বাবা মার চোখের পানিটা আপনাকে কোনোদিনও সুখী হতে দেবে না। আর আব্বু আম্মুর দোয়া ছাড়া, পরিবারের মুরব্বীদের দোয়া ছাড়া আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। আর বাবাকে নিয়ে এই একটা দিক দিয়ে আমার দুর্বলতা কাজ করে। আমি আমার বাবাকে অনেক কষ্ট দিয়েছি এই একটা দিক দিয়ে, কারণ আমার আব্বু আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। তিনি আমাকে কবিতা আবৃত্তি থেকে শুরু করে, তিনি আমাকে নাচ থেকে শুরু করে, গান থেকে শুরু করে, তিনি সবসময় আমাকে নিয়ে অন্য কিছু ভাবতেন। তিনি কখনো ভাবতেন না আমার মেয়ে চার দেয়ালে বন্দি থাকবে, আমার মেয়ে এটা করবে। তিনি সবসময় আমার মন যা চাইতেন তিনি সবসময় সেটা করার চেষ্টা করতেন। খুব বিনোদনমূলক আমার আব্বু একটা মানুষ। এত কিছুর পরেও যে তাকে আমি এত বড় একটা কষ্ট দেব তিনি কখনো কল্পনা করে নাই আমার দিয়ে। তিনি সবসময় ভাবতেন আমি তার মনের মতনই, কিন্তু আমার মনে যে এরকম তিনি কষ্ট পাবেন আমার দ্বারা সেটা সে কখনো ভাবে নাই। 2016 সালের পর থেকে আমি আমার বাবার মন থেকে উঠে গেছি। আমি জানি আব্বু, একদিন একটা কথা বলি, এটা আমার ইসের পর, এই কথা আমি কোনোদিন ভুলবো না। আমার ভাবি আছেন, তিনি কিন্তু আমার আব্বু কিন্তু আমার ভাবিকেও আমার মতন করে ভালোবাসে। তো একদিন আমার বিয়ের পর যখন বাবার বাসায় আসতাম যাইতাম, আমাদের বন্ডিংটা যখন ভালো ছিল, আমি আমার আব্বুকে জিজ্ঞেস করেছিলাম, আব্বু আমি তোমার মনে কতখানি কাছি। আমার ভাইয়ার বিয়ের পর মনে হয় সেটা ছিল, আমার বড় ভাইয়ের বিয়ের পর আমি আমার আব্বুকে জিজ্ঞেস করেছিলাম, আমার মনে আছে এই কথাটা, আব্বু তুমি যদি ভিডিওটা দেখো, তুমি মনে করে দেখো, তুমি এই কথাটা আমাকে বলছিলা। হ্যাঁ, আমি বলছিলাম যে আব্বু আমি তোমার মনে এখন বর্তমান কতটুকু আছি। আব্বু আমাকে বলছিল তুমি আমার মনে 1/6 নাই। তা আমি বলছিলাম কেন? 2016 সালে যখন পাংশা থানায় আমার মাথা নত হয়ে কান্না করা লাগছিল নিশি, সেদিন থেকে তুমি আমার মনে নাই। আমি জানি তোমার মনে আমি নাই, আর যেই মনে আমি নাই সেই মনে আমি কোনোদিনও হ্যাপি থাকতে পারবো না। আমি জানি, এই জন্য হয়তো আমার এত কষ্টটা ফিল করতে হয় আব্বু। আমি জানি যা করছো ভালো হয়েছে, আর অবশ্যই তুমি আমার জন্য ভালো দোয়াই করো। এখন যে পরিস্থিতিতে আছি এটা আমার জন্য ভালো, আমি সবসময় বলি এটা আমার জন্য ভালো, আর তোমার দোয়া যেন সবসময় আমার কাজে লাগে। এই একটা কথা আব্বু, আমি চাইবো এমন একটা কিছু করতে তোমার মনে যেন 100 না 1 চিমটে হলেও থাকতে পারে। এই একটা কথাই, আর কিছু বলার নাই। বাবার মনে থাকতে চান? হ্যাঁ, অবশ্যই থাকতে চাই। যে বাবার মন থেকে আমি উঠে গেছি সেই বাবার মনে আমি আবার থাকতে চাই, খুব করে, যেন আমার বাবা বলতে পারে যে মেয়েটার জন্য আমার সম্মানটা এরকম নষ্ট হয়ে গেছে, সে মেয়েটার জন্য যেন আবার সম্মানটা উঁচু হয়। হয়তো সেই সম্মানটা আমি ফেরত দিতে পারবো না, কিন্তু যেটুকু দিতে পারবো ইনশাল্লাহ তুমি ভালো থাকতে পারবে আব্বু। এইটাই বলার, আর কিছু বলার নাই আব্বুর সম্পর্কে। আমি আমার বাবার মনে আবার থাকতে চাই, খুব করে থাকতে চাই। সেটা কি পারবেন? আর বাবা? হ্যাঁ, অবশ্যই পারবো। আমি বাবা মা মন থেকে কখনোই সন্তানকে সরায় না ভাইয়া। বাবা মা মন থেকে কখনোই সন্তানকে সরায় না, হয়তো নিজের অভিমান থেকে বলেন বা আক্ষেপ থেকে বলেন, যাদের নিয়ে অতিরিক্ত স্বপ্ন দেখে ফেলায় তারা স্বপ্ন ভেঙে দেওয়া থেকে বলেন, সেসব দিক দিয়ে এই কষ্টগুলো তারা বলে, কিন্তু তারা কখনোই মন থেকে সরায় না। হয়তো রাগের বশে বলেন, আবেগের বশে বলেন, কষ্টটা লুকায় রাখতে না বলেন। আমি আমার বাবাকে কখনো কাঁদতে দেখিনি। আমি আমার বাবাকে একদিন কাঁদতে দেখেছিলাম, সেটা ছিল 2016 সাল রমজান মাসের চাঁদ রাত্রির দিন, ঈদের আগের দিন রাত্রে। আমার জন্য একমাত্র কান্না, এবং কি তিনি কান্না করেছিলেন থানার যে ফ্লোর আছে ভাইয়া, সেই ফ্লোরে বসে বসে তিনি শুধু একটা কথাই বলছিলেন যে আমার সব শেষ করে দিছো নিশি তুমি। আর একটা কথা বলছিলেন যে নিজের হাতে ঘু খাচ্ছ না, খাও, ভালো হবে না। সত্যি ভালো হয় নাই আব্বু, সত্যি ভালো হয় নাই। তখন পুরোটা আবেগ ছিল, এখন বুঝতে পারি এই আবেগগুলো সত্যি অনেক খারাপ। তাই বলি আব্বু, তোমার প্রত্যেকটা কথাই যেন কাজে লাগে, আর কাজে লাগে দেখেই আমি ভালো আছি। তোমার প্রত্যেকটা দোয়ায় আমি অনেক ভালো আছি, এবং কি সবসময় ভালো থাকবো। তুমি আমার জন্য দোয়া করো, সবসময় যেন তোমাদের পাশে থাকতে পারি, আর আমার দ্বারা যেন নেক্সট টাইম আর তোমার কোনো সম্মান নষ্ট না হয় আব্বু। এই একটা কথাই বলে আব্বু তোমাকে, আর তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের দ্বারা কোনো কষ্ট পাইলে আমাদের আবার মাফ করে দিও। এই পর্যন্তই ভাইয়া, আর কিছু বলার নেই।
দর্শক, আপনারা শুনছিলেন নিশির বাবাকে নিয়ে না বলা কথা। বাবাকে না বলা কথাগুলো আমরা চেষ্টা করব আপনাদেরকে এক এক সময় এক একজন নিশির গল্প শোনাতে। যারা বাবাকে নিয়ে কথা বলতে চান, বাবাকে না বলার কথা বলতে চান, বাবাকে ভালোবাসেন, সেই কথাটি প্রকাশ করতে চান, আমাদের গ্লোবাল টেলিভিশনে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা নতুন নতুন বাবার গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো বাবার গল্প নিয়ে।